নমস্কার, সবাইকে বাংলাদেশের কর্মদিশা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী কারা বা কী কারণে এইরকম পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে। তো বিষয়টা আলোচনা করার একটাই কারণ, অনেকেই আমাকে ইউটিউবে কমেন্ট করে জানিয়েছেন যে বাংলাদেশের এই যে রাজনৈতিক যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার নিয়ে আমার কি মতামত, কিংবা কেন সৃষ্টি হয়েছে সে বিষয়ে একটা ছোট্ট করে একটা ভিডিও তৈরি করার জন্য অনেকেই কমেন্ট করে জানিয়েছেন। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলি, এই বাংলাদেশের যে বর্তমানে জুলাই বিপ্লবের ফলে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য কিন্তু অনেক কিছু বিষয় যেটা আমরা জানি না, যেটা প্রত্যেকের হয়তো জানাটা সম্ভব নয়, কিন্তু এর পেছনে যেমন আন্তর্জাতিক পলিটিক্স রয়েছে, অর্থাৎ জিও পলিটিক্স দায়ী রয়েছে, যেটা কিন্তু আমাদের সবার পক্ষে জানা বা জেনে রাখাটা কিন্তু সম্ভব নয়। তো সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতির জন্য কিন্তু দায়ী অনেক কিছু। তো চলো আস্তে আস্তে করে প্রথম থেকে জিনিসগুলোকে জানি। তো আমি এখানে একটা জিনিস বলে রাখি যে বর্তমান পরিস্থিতির জন্য দায়ী কে বা কারা, আমি এক্সাক্ট নাম বা কোনো দেশকে দায়ী করব না। তোমরা যদি প্রত্যেকে যদি পুরো ভিডিওটা যদি দেখো তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এর জন্য দায়ী কে বা কারা। তো প্রথমেই বলি, দেখো, তো বাংলাদেশের এই যে বর্তমান পরিস্থিতি, এইরকম কিন্তু পরিস্থিতি শুধুমাত্র বাংলাদেশে হয়েছে কিন্তু তা নয়। বাংলাদেশ তথা বাংলাদেশের চারপাশে যে সকল প্রতিবেশী দেশ রয়েছে, প্রধানত সেন্ট্রাল এশিয়ার দেশ, যেমন মায়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপস, এইরকম কিন্তু এমনকি নেপাল, এই রকম দেশগুলোতেও কিন্তু বাংলাদেশের মতন জনগণ দ্বারা নির্বাচিত সরকারকে সরিয়ে কিন্তু কোনো এক শক্তি জনগণ দ্বারা বিদ্রোহ ঘটিয়ে সেখানে সরকার পাল্টানোর কিন্তু চেষ্টা করেছে। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমরা প্রত্যেকেই এক কথায় বুঝতে পারি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য কিন্তু কেবলমাত্র জুলাই বিপ্লব কিন্তু দায়ী নয়। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখছি সচরাচর, যে সবাই বলছে জুলাই বিপ্লব দ্বারা আগেকার শেখ হাসিনার সরকারকে কিন্তু পাল্টানো হয়েছে। কিন্তু ঠিক করে যদি খেয়াল করা যায় বা বোঝার চেষ্টা করা যায়, যেটাকে জিওপলিটিক্সের দিক থেকে যদি লক্ষ্য করি, এই জুলাই বিপ্লব কিন্তু ঘটিয়েছে কেবলমাত্র দেশের সাধারণ জনগণ কিংবা ছাত্রছাত্রীরা নয়। এই জুলাই বিপ্লব ঘটিয়েছে কোনো এক এজেন্সি বা এক বা একাধিক কোনো শক্তি। তো সেই রকম শক্তিগুলোকে তোমরা যদি লক্ষ্য করো, প্রথমেই বলি দুটো শক্তির নাম। এক হচ্ছে সিআইএ অর্থাৎ ইউএসএ, আর এক রয়েছে আইএসআই, যেটা পাকিস্তান দ্বারা পরিচালিত। সিআইএ কেন বাংলাদেশের প্রতি এত ইন্টারেস্ট, অর্থাৎ ইউএসের কেন আমাদের বাংলাদেশের প্রতি এত ইন্টারেস্ট, তার একটাই কারণ, বর্তমানে সেন্ট্রাল এশিয়াতে কিন্তু আমেরিকা তাদের নিজের আধিপত্য বজায় রাখার জন্য কিন্তু তারা নতুন করে কোনো সেনাঘাঁটি তারা তৈরি করতে চাইছে। আর সেজন্য তারা কোনো এক জায়গা যেটা সেন্ট্রাল এশিয়াতে মানে দখলদারিত্ব কিংবা ক্রমবর্ধমান ভারত এবং চীনকে ট্যাকেল করার জন্য কিন্তু তারা নতুন করে এয়ারবেস তৈরি করতে চাইছে, কিংবা তাদের নৌঘাঁটি বা সেনাঘাঁটি তৈরি করতে চাইছে। তো সেজন্য তারা নতুন করে এমন একটা জায়গা বা এমন একটা লোকেশান চাইছে যেখান থেকে ভারত কিংবা চীনকে তারা ট্যাকেল করতে পারবে। তো সেই জন্য কিছুদিন আগে আমরা এমনও খবর পেয়েছিলাম যে আমাদের পূর্ববর্তী যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন যে আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটা কিন্তু কোনো এক দেশ তাদের সেনাঘাঁটি তৈরি করার জন্য কিন্তু চেয়েছিলেন। আর সেটাই নাকি তিনি দেননি বলে শেখ হাসিনার সরকারকে কিন্তু পাল্টে ফেলেছে, অর্থাৎ বিদ্রোহ সৃষ্টি করে শেখ হাসিনার সরকারকে কিন্তু পতন ঘটিয়েছে। এখানে সিআইএর যেমন হাত রয়েছে, তেমনি পাকিস্তানের এজেন্ট অর্থাৎ পাকিস্তানের কিন্তু আইএসআইও কিন্তু কিছুটা এখানে দায়ী। প্রথমে বিদ্রোহ সৃষ্টি করেছে সিআইএ, আর সেই বিদ্রোহকে কিছুটা ত্বরান্বিত করেছে আইএসআই। কিভাবে? যখন ভারত
এবং পাকিস্তানের মধ্যে যখন কিছুদিন আগে এক যুদ্ধ হয়, সেক্ষেত্রে কিন্তু যতই পাকিস্তান বলুক যে তারা নিজেরা যুদ্ধে জয়ী হয়েছে কিংবা বিভিন্নভাবে তারা প্রপাগেন্ডা যেটা ছড়াচ্ছে, অ্যাকচুয়াল বাস্তবিক কিন্তু তা নাও হতে পারে। আর সেক্ষেত্রে হয়তো কিছুটা পাকিস্তানের পরাজয়ও কিন্তু মেনে নেওয়া যেতে পারে। তারা কিন্তু সেই পরাজয়টাকে পরবর্তীকালে কিভাবে ভারতের সাথে সেই পরাজয়ের প্রতিশোধ নিতে পারে, তার জন্য কিন্তু তারা বর্তমানে বাংলাদেশকেও কিন্তু এক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। এবারে আমরা প্রত্যেকেই জানি যে পাকিস্তান যে আইএসআই, অর্থাৎ দেখো এখানে কোনো একটা দেশের এরকম পলিটিক্যাল যদি কোনো বিদ্রোহ কিংবা এইরকম পরিস্থিতি তৈরি করা যায়, সেখানে কিন্তু পয়সার দরকার হয়। পাকিস্তান তো দেখতে গেলে কিন্তু খুবই বর্তমানে এক আর্থিক মন্দার দিক থেকে চলছে, ওদের আর্থিক পরিস্থিতি কিন্তু সেভাবে ভালো নয়। তো তারা আইএসআই পয়সা পাচ্ছে কোথা থেকে? আইএসআই পয়সা পাচ্ছে কিন্তু চায়না থেকে। কিভাবে? না, চায়না পাকিস্তানে কিন্তু একটা বিশাল প্রজেক্ট তৈরি করেছে, যেটাকে আমরা প্রত্যেকেই জানি সিপ্যাক নামে পরিচিত, যেটা প্রায় 3000 কিলোমিটারের একটা প্রজেক্ট, যাতে প্রায় চায়না ইনভেস্ট করেছে $65 বিলিয়ন, যে অর্থরাশিটা কিন্তু কম নয়। কিন্তু বর্তমানে ভারত এবং অন্যান্য দেশ, বিশেষ করে আফগানিস্তান, এই সিপ্যাক যে প্রজেক্টটা রয়েছে তাতে বাধা সৃষ্টি করায় চায়না কিন্তু পাকিস্তানের উপরে কিছুটা তারা নারাজ, এবং সেক্ষেত্রে তারাও চাইছে কি কোনোভাবে তাদের এই যে সিপ্যাকে যারা বাধা করছে তাদের কিভাবে কিছুটা ট্যাকেল করা যায়। সেই জন্য চায়না কি করছে? পয়সা বা অর্থরাশি আইএসআইকে দিচ্ছে, আইএসআই সেই অর্থরাশি ব্যবহার করছে বাংলাদেশের এই যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তার পেছনে। তো সেদিক থেকে দেখো, প্রত্যেকেই খেয়াল করো, এই যে ঘটনাগুলো একটার পর একটা কিন্তু ক্রমবর্ধমান, বা একটার পর একটা ঘটনা কিন্তু মানে স্টেপ বাই স্টেপ ঘটেছে। যে হুট করে জুলাই বিপ্লব সৃষ্টি হয়েছে তা নয়, বা বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিন্তু সেটাও নয়। তো এদিক থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি, যতই আমাদের ছাত্র নেতারা কিংবা এই বর্তমানে বাংলাদেশের যে কয়েকজন আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক প্রতিনিধি, যেমন হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ওসমান হাদিকে তো পরবর্তীকালে তার কোনো এক অজ্ঞাত ব্যক্তি তাকে মেরেও ফেলেছে। তো যাই হোক, এইরকম যে সকল পলিটিক্যাল লিডার, তারা নিজেরা এখন দাবি করছে যে তারা নাকি জুলাই বিপ্লবের সাহায্যে বা জুলাই বিপ্লবের দ্বারা বাংলাদেশের এই রকম শেখ হাসিনার সরকারকে কিন্তু পাল্টে ফেলেছে। কিন্তু আমি মনে করি, এবং আমি নয়, যারা জিও পলিটিক্স বোঝে, যারা জিও পলিটিক্স সম্পর্কে কিছুটা জ্ঞান রাখে, তারা কিন্তু প্রত্যেকেই জানে কেবলমাত্র জুলাই বিপ্লব বা ছাত্র আন্দোলন কিন্তু বাংলাদেশের এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য দায়ী নয়। আসল দায়ী কেবলমাত্র ওই দুটো এজেন্সি, এক সিআইএ এবং আর এক হচ্ছে আইএসআই, আমেরিকা আর পাকিস্তান। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে দেখতে গেলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশেরই জনগণ। আর এই সকল যে সকল বর্তমান ছাত্র নেতা বলো বা যুব নেতা, এরা কিন্তু দেখবে দুদিন পরে নিজেরা নিজেদের স্বার্থে দেখবে দেশের আরও হয়তো ক্ষতি হবে, কিন্তু ওরা কিন্তু কোনো কেয়ার করবে না। আর সবথেকে বেশি এর জন্য ক্ষতিগ্রস্ত হবে এবং হয়েওছে, এবং পরবর্তীকালে আরও ক্ষতিগ্রস্ত হবে জনসাধারণ। তো যাই হোক, কিছুটা তোমরা হয়তো বুঝতে পেরেছো যে বর্তমান বাংলাদেশের এই রকম পরিস্থিতির জন্য দায়ী কারা। আমার একটা মতামত, দেশের পরিস্থিতি যাই হোক, যারা ছাত্র তারা নিজেদের ভবিষ্যৎ, নিজেদের পড়াশুনো এসব নিয়েই বেশি চিন্তা করো। রাজনৈতিক নেতাদের কাজ হচ্ছে রাজনীতি করা। তারা তাদের রাজনীতির স্বার্থে কখনো মানুষকে ভুল বোঝাবে, কখনো মানুষকে ঠিক বোঝাবে, কিংবা তারা তাদের মতানুসারে তারা বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যাবে। আর সেই কার্যকলাপে যদি নিজেকে যদি ইনভলভ করে নিজের যদি মূল্যবান সময়টুকু নষ্ট করো, তাতে নিজেরই ক্ষতি এবং পরবর্তীকালে দেশেরও ক্ষতি। তো যাই হোক, প্রত্যেকে ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক ও শেয়ার করো। ভালো থেকো, নমস্কার।